কেমন আছো তোমরা বলো? ভালো আছো? আমাকে চিনতে পারছো? আমাকে চিনতে পারছো তোমরা? দীর্ঘ সময় ধরে তো আমি নেই। হ্যাঁ, মেমোরিতে আছি। তাহলে আছি, হারিয়ে যায়নি। ওই যে মানুষ বিলাত থেকে আসে না অনেকদিন পর, বিলাত ফেরত বলে, আমি কিছুদিন ছিলাম ঢাকা, ঢাকা ফেরত আর কি না। তো তোমাদের আজকে তোমরা জানো যে তোমাদের অনেকগুলো বিষয় আমি রিপোর্টিং এর পড়িয়েছি, নিউজ গ্যাদারিং এবং রাইটিং এর, তাই না? অনেক রিপোর্টিং এর টেকনিক্স থেকে শুরু করে অনেক বিষয় নিয়ে ক্লাস হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিউজ রাইটিং। এই রাইটিং শুধু নিউজ রাইটিং না, রাইটিং এর কিছু বেসিক জিনিস আছে, জীবনভর কাজে লাগে। লেখা একটা আর্ট, একটা ক্রাফট, যেখানে আসলে তোমার মূল মাথাতে যে গঠনটা হয়েছে তার একটা রিফ্লেকশন পাওয়া যায় লেখায়, মানে তোমার প্রোডাকশন, তাই না? সুতরাং একজন লেখক হওয়া, একজন সাংবাদিক হওয়া, যখন তুমি লিখতে জানছো মানে তোমার জ্ঞানের যে রিফ্লেকশন সরাসরি সেটা লেখার মাধ্যমে পাওয়া যায়। সেরকম নিউজ লেখা, রিপোর্ট লেখা, সেটা একটা বিষয়। আমি আগে দিয়ে দিয়েছিলাম নিউজ রাইটিং স্ট্রাকচার, এই নিয়ে তোমাদের একটা কিছু বইয়ের চ্যাপ্টার আগে দিয়েছিলাম না? ওকে, তো তোমরা কিন্তু নিয়মগুলো জানো। অনেক বিষয় আজকে আমরা, যাতে তোমরা একটা কিভাবে লিখতে হবে তার জন্য একটা যেন নলেজ ডেভেলপ করে এবং কিভাবে লিখতে পারবে এর একটা প্র্যাকটিক্যাল স্কিলস তৈরি হয় তোমাদের, সেজন্য আজকের এই ক্লাসটা। এবং এই ক্লাস করার পরে তোমরা একটা বিষয় জানতে পারবে কিভাবে তুমি রিপোর্ট লিখবে, কিভাবে এই যে নিউজ রাইটিংস এর যে রুলস গুলো আমি বলবো। আমরা দেখতে পাচ্ছি কার ছবিটা বলো তো? বিল গেটস। ইনি কিসের ব্যবসা করে জানো তোমরা? মাইক্রোসফট। আর একটা উনি কথা বলছেন, কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট কি? কিং, রাজা আমরা জানি, কিন্তু কন্টেন্ট জিনিসটা কি? আমরা যা লিখি, যা তৈরি করি, মাল্টিমিডিয়া হতে পারে, সবই কিন্তু টেক্সট, ভিডিও, অডিও সব মিলে হচ্ছে কন্টেন্ট। আমরা যে নিউজ বলি, রিপোর্ট বলি, যদি নিউজ পেপারে বলি তখন সেটা এক জিনিস, আবার সকল কিছু মিলেই কিন্তু সব কন্টেন্ট। এখন আর রিপোর্ট বলে না, কন্টেন্ট বলে, নিউজ বলে না, এখন কন্টেন্ট বলে। কন্টেন্ট ইজ দ্য কিং। কেন কিং বলছে? কারণ তুমি যদি কন্টেন্ট লিখতে তৈরি করতে পারো তাহলে এটাই সেলেবল, এটা বিক্রি করেই তুমি টাকা পাবে, রেভিনিউ হবে, বিজ্ঞাপন দরকার নেই, তুমি এটা দিয়েই মানুষ আর্টিকেল কিনে পড়বে তোমার, যদি সেটা কিং হয়, যদি সেই রকম লেখা তুমি লিখতে পারো। তাহলে তিনি কথা বলছেন বিল গেটস 1996 সালে, তার ওয়েবসাইটে কিন্তু এটা লেখা ছিল কন্টেন্ট ইজ দ্য কিং। কিভাবে তোমরা লেখার ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হয়, 6 জন করে, ইটস ওকে, একজন গ্রুপ লিডার থাকবে, তিনি নোট নেবেন, একজন এক একটা রুলস বলবে, নিউজ রাইটিংস রুলস লিখবে খাতাতে। একজন করে, 6 জনে একজন করে লিডার হবে এবং সে নোট নিবে, বাকিদের কাছ থেকে জিজ্ঞেস করে নোট নিবে এবং সে প্রেজেন্ট করবে। স্টার্ট। গ্রুপ এ, গ্রুপের লিডার কে? আসো, যাও। কি কি তোমরা গ্রুপ থেকে পেয়েছো? উল্টো পিরামিড কাঠামো মেনে চলতে হবে, সবাই একমত? ওকে, বলো তারপরে দ্বিতীয়। 5Ws অনুসরণ করতে হবে, একমত? ওকে, গুড। সংক্ষিপ্ত এবং মার্জিত। মার্জিত জিনিসটা কি একটু বলবে? ভাষাটা সুন্দর হতে হবে।
মার্জিত যাতে কয়েকটা শব্দেই বুঝতে পারে যে সংবাদের ভিতরে কি আছে গুরুত্বপূর্ণ। তারপরে সংবাদের অবশ্যই শিরোনাম থাকতে হবে। সংবাদের শিরোনাম থাকতে হবে। তারপরে সহজ ও পরিষ্কার ভাষা ব্যবহার করতে হবে। সহজ ভাষা ব্যবহার করতে হবে। তারপরে সংবাদটা অবশ্যই সার্বজনীন হবে। সার্বজনীন হবে মানে টু বি ইউনিভার্সাল, সবার জন্য, যাতে সবাই বুঝতে পারে। ওকে, তারপরে টু বি ফ্যাকচুয়াল, অবশ্যই এটা সত্যতা থাকতে হবে। সত্য হতে হবে, ঘটনার সাথে মিল থাকতে হবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। সবাই একমত? তারপরে ধন্যবাদ, হাততালি হবে। সুন্দর। ব্যাকরণগত শুদ্ধতা থাকতে হবে, আমার নিরপেক্ষতা থাকতে হবে, বস্তুনিষ্ঠতা। ঠিক আছে, উদ্ধৃতি ব্যবহার করতে হবে। নিউজে যখন আমরা রিপোর্টিং করব, শুধু যদি আমি খালি বাক্য বাক্য লিখি তাহলে এটা কি মনে হবে? একটা কঙ্কাল মনে হবে। মাঝে মাঝে মানুষের কথা বলতে হবে, ডিরেক্ট কোড ব্যবহার করতে হবে, ইনডিরেক্ট কোড ব্যবহার করতে হবে, তাই না? শুধু বিভিন্ন ভাবে উদ্ধৃতির ব্যবহার করতে হবে। ওকে, আর কোনো কিছু পড়ানোর দরকার আছে আজকে? সব কিছু বলে দিয়েছি না? তাহলে তো আমার ক্লাস নেওয়ার কোনো দরকার নেই। তাহলে কালকে থেকে নজরুল স্যারের চাকরি নেই, মাহমুদুল হক স্যারের চাকরি নেই। কি হ্যাঁ, আমরা চলে যাব কালকে থেকে, তোমরা নিজেরা ক্লাস নেবে। রাজি? হ্যাঁ, আমি অত্যন্ত হ্যাপি যে তোমরা সব বলে দিয়েছো, তাই না? কম্বাইন ক্লাপিং। ওকে, তোমরা যেগুলো বলেছো তার সাথে কিছু বিষয় খালি আমি যুক্ত করব। তোমরা চমৎকার বলেছো। আমার দীর্ঘ সময়ের একটা সাংবাদিকতার অভিজ্ঞতা আছে না? আমার তো কিছু বইয়ের বাইরে কিছু অভিজ্ঞতা আছে, সে জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব, যাতে তোমরা একজন প্রত্যেকেই ভালো রাইটার, ভালো রিপোর্টার, ভালো এডিটর হতে পারো, তাই না? আমাদের লেখার ক্ষেত্রে অনেক বিষয় থাকে, সবচেয়ে মূল হচ্ছে ছোট ছোট কথা, খুবই ভালো কথা। শব্দ ছোট হবে, প্যারাগ্রাফের কথা কিন্তু কেউ বলেনি, তাই না? প্যারাগ্রাফটাও ছোট হবে। একটা প্যারাগ্রাফ যদি এত বড় হয়, অর্ধেক পৃষ্ঠা ধরে নাই, সেই ধরনের প্যারাগ্রাফ আমরা দিব না। প্যারাগ্রাফটাও ছোট হবে, 2 লাইন 3 লাইনের প্যারাগ্রাফ হবে, ম্যাক্সিমাম 4 লাইন হতে পারে কখনো কখনো নিউজ রিপোর্টিং এর ক্ষেত্রে। এবং অ্যাট্রিবিউট দ্য সোর্সেস, তোমরা বলেছো সোর্সের কথা বলতে হবে। সোর্সের কথা কিভাবে বলতে হবে? সকল সোর্সের যদি কথা বলা যায়, যদি বলে যে আমার নাম উদ্ধৃত করা যাবে না, আপনাকে আমি তথ্য দিব কিন্তু তথ্যের পরিচয় গোপন রাখতে হবে, বলেন অনেক সময়। কারণ যদি তথ্যদাতার নাম প্রকাশ করা হয় তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, সেটা কিন্তু সংখ্যাকে প্রটেক্ট করতে হবে। সাংবাদিকতা এমন একটা পেশা যাতে কারো ক্ষতি না হয়, কিন্তু সোর্সটাকে এমন ভাবে উল্লেখ করতে হবে যাতে পাঠক আবার বুঝতে পারে যে এটা একটা রিয়েল সোর্স আছে, কিন্তু হয়তো তার নামটা উদ্ধৃত করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এরকম শব্দ দেখি, যদিও এ ধরনের সোর্স আমরা ইউজ করতে একটু ডিমোটিভেট করি, কম ইউজ করতে বলি। এ ধরনের সোর্স আমরা সোর্স উল্লেখ করার পক্ষে, কখনো কখনো সোর্সকে প্রটেক্ট করার জন্য এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ডিপ ব্যাকগ্রাউন্ড কোনটার উল্লেখ করা যাবে, এগুলো অনেকগুলো নিয়ম আছে, ওগুলো তোমরা আরো বিস্তারিত এডিটিং ক্লাস বা অন্য ক্লাসে জানবে। তো এখানে জাস্ট যে সোর্সের উল্লেখ থাকতে হবে। অ্যাক্টিভ ভয়েসের কথা তোমরা অলরেডি বলেছো, কিন্তু আরেকটা কথা বলছি, প্যাসিভ ভয়েস কখনো কখনো প্রয়োজনীয় হয়ে ওঠে। কখন সেটা কে বলতে পারে? প্যাসিভ ভয়েস তখনই দরকার হয় যখন কর্তা থাকে না। বাড়ির কর্তা না থাকলে কে রান্না, কে বাজার করে? হ্যাঁ, আমি যে ঢাকায় ছিলাম, তো তোমার ম্যামরা খাওয়া দাওয়া করে নাই, বাজার করে নাই? হ্যাঁ, করেছেন না? তাহলে আমি না থাকলে কি কর্তা তো লাগবে, তাহলে কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। কর্তা যখন অনুপস্থিত থাকে,
কর্তা যখন অনুল্লেখযোগ্য হয়, কর্তার যখন গুরুত্ব কম থাকে, কর্মের গুরুত্ব বেশি থাকে, তখন প্যাসিভ ভয়েসে হয়। আমরা বইয়ের পড়াতে জানি কর্তৃবাক্য বা অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করতে হবে। এখন ধরো একজন প্রমিনেন্ট পারসন কে হত্যা করা হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ কে? প্রমিনেন্ট পারসন। এখন ওই ছিচকে চোরের দ্বারা কিন্তু সে হত্যা হয়েছে, একটা ধরো তো কি ওই কালা জাহাঙ্গীর, হ্যাঁ ঠিক আছে, যখন আবার কুখ্যাত সন্ত্রাসী, তখন কখনো কখনো তাদের নাম আসে যে একজন কালা জাহাঙ্গীর একজন ব্যক্তিকে হত্যা করেছে, হ্যাঁ তখন আসবে। আবার আবার একজন প্রমিনেন্ট পারসন একজন ছিচকে চোর হত্যা করেছে, প্রমিনেন্ট পারসন দিয়েই শুরু হবে, রাইট? ওকে, সুতরাং তখন ক্রাইমের ক্ষেত্রে যখন কনফার্মেশন নাই যে আসলে কে হত্যা করেছে, আমরা কি জানি যে কে হত্যা করেছে? অনেক ক্রাইমের ঘটনাই তো আমরা জানি না কে কোন ঘটনাটা ঘটেছে, তখন ইনসিডেন্টটা, কর্মটা, ঘটনাটা দিয়ে শুরু হবে। বুঝা গেছে? তাহলে আমরা শিখেছি বইয়ে জাস্ট ওইটুক পর্যন্ত, যে অ্যাক্টিভ ভয়েস, এগুলো হচ্ছে বুকিশ কথাবার্তা কিছু থাকে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি কাজ করবা তখন একটু আলাদা ভয়েসটাও থাকতে হবে তোমার। অ্যাক্টিভের সাথে প্যাসিভ ভয়েস থাকতে হবে। ভয়েস কয়টা হবে? ভয়েস কিন্তু দুইটাই থাকবে। ওটা তোমার বুঝতে হবে যে আসলে কোন। অ্যাভয়েড রিপিটেশন। হ্যাঁ, হোয়াট ইজ অড ইকোনমি? ভেরি গুড কোশ্চেন। আমরা একটু ইকোনমিক্যাল হতে হবে, শব্দটা বলি না মানুষকে, একটু সংসারটা চালাও, একটু ইকোনমিক্যাল হও, একটু খরচটা বুঝে শুনে করো, বলি না? টাকাটা যেন বেঁচে যায়, রাইট? শব্দের ইকোনমিটা হচ্ছে সেটাই, শব্দটা কম ব্যবহার করতে হবে, তথ্যটা ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় শব্দের কারিগর। তুমি সাংবাদিক হচ্ছে শব্দের কারিগর। একটা শব্দ কিভাবে 10টা, তুমি ধরো এই ক্লাসরুমে একটা হচ্ছে, এই ক্লাস হচ্ছে, এখানে তুমি একটা রিপোর্ট করবে, তোমার তথ্য সবল সবকিছুই থাকবে, কিন্তু শব্দের পরিমাণ কমে যাবে, রিপিটেশন হবে না, রিডান্ডেন্সি হবে না। এইগুলো যখন শব্দ ঝরে যাবে, তথ্য থেকে যাবে, তখন সেটাকে কি বলা হবে? অড ইকোনমি। আমরা যখন ডেইলি স্টারে ছিলাম তখন একটা নিউজ ইন ব্রিফ নামে একটা কলাম থাকতো আমাদের। ওই এক কলাম, 2 কলামের একটা ছোট্ট হেডলাইন দিয়ে 80 শব্দ, মাপই ছিল 80 শব্দের বাইরে একটা রিপোর্ট করা যাবে না। 500 শব্দের রিপোর্ট আসতো, আমরা 80 শব্দে 500 শব্দকে বলতাম, এবং ওই 500 শব্দে যা বলতো ওই 80 শব্দে তা আমরা বলতে পারতাম। আমরা এরকম বলে নতুনদের তৈরি করতাম। একজনকে আমরা রেখেই ছিলাম নিউজ ব্রিফ এক্সপার্ট হিসাবে, মানে তাকে তৈরি করেছি আমরা, শিখাই এভাবে শব্দ কাটবে, এভাবে কেটে দিবে, এভাবে শব্দ কাটবে, একটার পর একটা কেটে তোমরা 80 শব্দে 500 শব্দকে প্রকাশ করবে। তো 500 শব্দ তুমি লিখে একটা রিপোর্ট জমা দিয়েছে, তাকে কাটতে কাটতে নিয়ে আসছি 80 শব্দে, এবং একটা কমপ্লিট স্টোরি। দেখো কেটে ফেলছি, তারপর একটা কমপ্লিট স্টোরি হয়ে গেছে। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে অড ইকোনমি। যা লিখবো, এমন শব্দ লিখলাম, পরের দিন আমার বিরুদ্ধে মামলা হয়ে গেল, মানহানির মামলা। তাহলে এমন কিছু লিখবো না যেটা লিগালি বাংলাদেশের আইন, আন্তর্জাতিক আইন মেনে লিখবো, এথিক্যালি যেন কোনো ধরনের ব্রিচ না হয়, নীতিমালার জায়গা থেকে কোনোভাবে যাতে আমরা ব্রিচ না করি, সেগুলো আমরা অবশ্যই জাস্টিফাই করে লিখবো। তোমরা এগুলো বলে দিয়েছ অলরেডি। 5Ws on H এর উত্তর অবশ্যই থাকবে। এমন কোনো প্রশ্নের উত্তর নাই যেখানে ওই ছোট রিপোর্টই লেখো আর বড় রিপোর্টই লেখো, সকল মানে প্রশ্নের উত্তর থাকবে, বেসিক উত্তর থাকবে। এটা তো তোমরা বলেছো, এবং এটা ABC, এটা অ্যাকুরেট হবে, এটার একটা বেনিফিট হচ্ছে ইন্টারেস্টিং হবে, পাঠকের জন্য একটা বেনিফিটস, অর্থ এখানে পাঠকে একটা কি দিবে? তার আগ্রহ থাকবে, তার একটা
এবং এটা একটা কমপ্লিট স্টোরি হবে, যেটা এর আগেও বললাম। দিস ইজ দ্য রাইটিং স্ট্রাকচার। পিরামিডে তোমরা গিয়ে ভ্রমণ করে আসতে পারো। এটা কি? এটা পিরামিডটাকে উল্টিয়ে দাও। এটা কি? এটা সবচেয়ে ভারী কোন দিক? নিচ দিক। এটা উল্টায় দিলে হবে উল্টো পিরামিড। এটা এইভাবে দিলে পিএস, পিরামিড স্ট্রাকচার। পিরামিড স্ট্রাকচার হয় ফিচারের ক্ষেত্রে, ফিচার হয় অনেক সময় কম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েও শুরু হয়, কখনো কখনো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েও শুরু হতে পারে। এখানে কিন্তু ফিক্সড কোনো নিয়ম নেই। ডিপেন্ডস অন ইউর রাইটিং স্টাইল এন্ড ডিপেন্ডস অন ইউর ক্রাফটিং। এখানে আসলে বেসিক কোনো ফিক্সড কোনো নিয়ম নেই। নিউজের ক্ষেত্রে সবসময় ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার হয়। ভেরি গুড। দিস ইজ কল্ড ইনভার্টেড পিরামিড। দেখো চেহারাটা দেখে বোঝা যায় না? সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা সামারাইজ করে প্রথমে স্টার্ট করে দিয়েছে, সেটাকে যেটা আমরা লিড বলি, ইন্ট্রো বলি, আছে না? উই সামারাইজ দ্য মেইন ফ্যাক্টস, ইম্পর্টেন্ট ফ্যাক্টস। তারপরে প্যারাগ্রাফ ডিটেইলস, ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে। তারপরে প্যারাগ্রাফ অ্যাডস মোর ডিটেইলস, মোর ডিটেইলস, মোর ডিটেইলস। আমি এখন একটু ফেলে দেব মনে করছি। পারবো ফেলতে? মূল নিউজের কোনো ক্ষতি হবে না, মূল বক্তব্য, ঘটনার বক্তব্য কমপ্লিট হবে। ওকে, নেক্সট। এবং একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের এটা টাই আপ। এখন আমি ইনভার্টেড পিরামিড স্ট্রাকচারে লিখেছি, এটা আসলে ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, এটা কিভাবে বুঝবো? আমার যে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার ফলো করে লিখলাম, এটা আমার ঠিক হলো না, ঠিক হলো না, এটা কেমন করে বুঝবো? এটা তো একটা ক্রাইটেরিয়া, এটা তো একটা ক্রাইটেরিয়া বললা যে গুরুত্বপূর্ণ তথ্যটা আছে কিনা প্রথমে, তাই না? আর কি আছে? এইটা ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার হয়েছে কিনা একটা চেক লিস্ট আছে। তুমি এটা যদি মনে রাখতে পারো তাহলে এটা তোমার হয়েছে কিনা তোমার নিউজটা ওই অনুযায়ী সেটা বুঝতে পারবে। চেক লিস্টটার মধ্যে কি কি থাকবে? এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে ইনফরমেশনটা গুরুত্বের ক্রম অনুসারে, এটার বাংলাটা হচ্ছে গুরুত্বের ক্রম অনুসারে। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ তথ্য, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ তথ্য, এইভাবে অর্ডারটা হবে। এরকম ব্যাপারটা তুমি করতে পেরেছো কিনা সেটা তোমাকে দেখতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা উপরে দিতে হবে, আর ক্রমান্বয়ে কমাতে হবে। লিড থাকবে একটা, এক বাক্যে, খুব ছোট বাক্যে। এটা অনেকে বলে 30-35 ওয়ার্ডস ম্যাক্সিমাম। ওয়ার্ডস দিয়ে কখনো কোনো বাক্য নির্ধারণ করা যায় না, কোনো কিছু নির্ধারণ করা যায় না, এগুলো বইয়ের কথাবার্তা। তোমার ওই সেন্টেন্স দেখেই বলতে হবে আসলে কত বড় সেটা হবে। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে ইন্ট্রোর সাথে একটা কানেকশন থাকবে। একটা ইন্ট্রো বললা, এর সাথে সেকেন্ড প্যারাগ্রাফে মাথার সাথে কি আছে? এই অংশটা একটা বডি, দুইটা অংশ না? দেখো কি, খেয়াল করো, আমাকে খেয়াল করো। একটা মাথা, এটা ইন্ট্রো, এটা বডি, বডি না নিউজের? এইটা কি? নেক। কানেক্ট, ইন্ট্রোর সাথে এটা কানেক্ট করছে। এই গলাটা না থাকলে আমি থাকতে পারতাম? তাহলে মানুষ হতো না। সেই রকমই ইনভার্টেড পিরামিডের স্ট্রাকচারটাই তাই একটা মানুষের গঠনের মতো। দেখো তুমি মিলাই দাও, মিলে যাবে। কিন্তু পা কেটে ফেললে কিন্তু তুমি বেঁচে থাকতে পারবা, পারবা না? কিন্তু গলা কেটে দিলে কি বেঁচে থাকতে পারবা? লাইক দ্যাট। তাহলে এমন কিছু করবা না যেটাতে মূল জিনিসটাই বাদ পড়ে গেছে। অ্যাট্রিবিউশনের কথা ওনাদেরকে বলেছি, কিভাবে অ্যাট্রিবিউশন দিতে হয়, কিভাবে কোড দিতে হয়, কোটেশন দিতে হয়, কিভাবে সোর্সিং করতে হয়, এই বিষয়গুলো তোমাদেরকে কিছুটা বলা হয়েছে। এগুলো দেখতে হবে তোমাকে। তারপরে শর্ট প্যারাগ্রাফস আছে কিনা, খুবই বেশি ভারী করে দিয়েছো কিনা, একবারে অনেক অনেক শব্দ দিয়ে পুরে দিয়েছো কিনা সেগুলো দেখতে হবে। আননেসেসারি শব্দ দিয়ে দিয়েছো কিনা এই বিষয়গুলো চেক করে দেখতে হবে। প্যারাগ্রাফগুলো ছোট আছে কিনা। ইস ইজ ট্রানজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রানজিশন ইজ কল্ড দ্য টাই আপ। ট্রানজিশন মিন্স টাই আপ। টাই আপ মিন্স একটা
এটা আমি বলেছি যে ইট ইজ দ্য ক্রাফটিং, একটার সাথে একটা বাক্যের সাথে একটা শব্দের সাথে পরবর্তী শব্দ, একটা শব্দের দুইটা বাক্যের সাথে আরেকটা বাক্য, একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ, কিছু শব্দ দিয়ে এটা যুক্ত করতে হবে। অনেক সময় বলি না যাই হোক, যাই হোক শব্দটা বলি না, হাউএভার, ইভেন, কানেক্টরস, কানেক্টিং শব্দ থাকবে যেগুলো দিয়ে মূলত একটা প্যারাগ্রাফের সাথে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য সবার সাথে সবার একটা সংযুক্তি তৈরি করবে। এবং সব সময় মানুষের নাম, প্রতিষ্ঠানের নাম, যে কোনো নাম চেক 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 এন্ড রিচেক এন্ড ক্রস চেক। হোয়াট ইজ চেক, ক্রস চেক? কে বলতে পারে? হোয়াট ইজ চেক, হোয়াট ইজ ক্রস চেক, হোয়াট ইজ রিচেক? ইনফরমেশনের সোর্সটা যাচাই করা অন্য ভাবে, একজনের কাছ থেকে নিয়েছে ওটা হচ্ছে আরেকজনের কাছ থেকে ক্রস চেক করা, দুই পক্ষে ইনফরমেশন চাই। ওকে, আর রিচেক? রিজেক্টটা হচ্ছে যে একটা ইনফরমেশন আমি পেয়েছি ওটা আবার ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা, এটা হচ্ছে রিজেক্ট। ইটস গুড। কি ঠিক বলেছে? স্যার ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সট আমরা কি শিখলাম এতক্ষণ? তাহলে আমরা নিউজ রাইটিংস এর রুলস শিখেছি, শিখতে পেরেছি। জি স্যার। ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার বুঝতে পেরেছি আজকে লেসন থেকে। ওকে, আমরা বইপত্র আগে দিয়েছি তোমাদেরকে, এই নিয়ে তো আগে চ্যাপ্টার দিয়ে দিয়েছি তাই না? তারপরও আরো যদি পড়তে চাও, স্বপন কুমার কুণ্ডের বই দিয়েছি তোমাদেরকে আগেই। আমার কন্টেন্ট ইজ দ্য কিং, কন্টেন্টের গুরুত্ব নিয়ে পড়তে হলে আমার বইটা পড়তে পারবে। এরপরেরটা হচ্ছে রিপোর্টিং প্রসেস এন্ড প্র্যাকটিসেস নিউজ রাইটিং ফর দ্য টুডে রিজার্ভ, ড্যানিস এন্ড ইসমাসের এই বইটাও তোমাদের হাতে আছে। এরপরে আমরা ফিচার রাইটিং নিয়ে পরবর্তী আলোচনা করব। আজকের মতো তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।